জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত, থাকছে প্রতিবেদনে। তারিক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ, থাকছে প্রতিবেদনে। পুলিশ হত্যার বিচার শুরু, ভয়ে নাহিদ হাসনাত সার্জিসরা, থাকছে প্রতিবেদনে। আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা, বন্ধুত্বের পথে মোদি তারেক, ঘুরে যাচ্ছে সব সমীকরণ, থাকছে প্রতিবেদনে। তারিদের হাত ধরেই বাংলাদেশে ফিরছে হাসিনা, খেলা শুরু দিল্লির, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছে বিএনপি সরকারের কাছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। এই অবস্থায় ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও হাওয়া বদল ঘটতে শুরু করেছে। ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণীর ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হয়। বাংলাদেশের হাওয়া এখন বদলাতে শুরু করেছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এখন বাংলাদেশে, যা নিয়ে কম জলঘোলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি প্রথমেই ভারত সফর করছেন। তাকে আমন্ত্রণ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে এসে তিনি বিদেশমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এবং অজিত ডোভালের সঙ্গে দেখা করবেন। কিন্তু কী কারণে হঠাৎ প্রয়োজন পড়ল দেখা করার বা ভারতে আসার, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। কী বার্তা তিনি ভারতবর্ষে নিয়ে আসছেন, প্রশ্ন সেখানে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। তারপর চীনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল, যারা চীনের সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, চীন খুব সহজে সেটা মেনে নিচ্ছে না। ভারত ও বাংলাদেশের মধ্যে 10টি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। আস্তে আস্তে করে সেই চুক্তিগুলি বাস্তবায়ন হতে শুরু করেছে। 10টি চুক্তির মধ্যে একটি ছিল চীনের সঙ্গে সব সম্পর্ক ছেদ করে ফেলতে হবে। অন্যদিকে আমেরিকার তরফ থেকেও শর্ত দেওয়া হয়েছিল, যেমন অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এগুলো সব বন্ধ করতে হবে। আর ভারতের তরফ থেকে বলা হয়েছিল, আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া হবে না। সম্ভবত তারেক রহমান সেই বার্তা দিয়েছেন, তার জন্যই কোনো রকম সাংবাদিক বৈঠক করেননি তিনি। চীনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছে। প্রণয় বার্মা খলিলুর রহমানকে ইফতারে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে সমস্ত কিছু, চীনের সঙ্গে খারাপ সম্পর্ক হওয়া, চীনের সঙ্গে দূরত্ব বজায় রাখা, ইউনুসের সঙ্গে যাদের সম্পর্ক ভালো ছিল তাদেরকে সরিয়ে দেওয়া, সব যে সেটা ভারতকে জানানোর জন্যই পররাষ্ট্রমন্ত্রীর ভারতে আসা। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের বৈঠকের দিন ঠিক করা, এখানেই কিন্তু শেষ নয়। অন্যদিকে ২০২৪ সালে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর ভারতেই রয়েছেন তিনি। কোথায় রয়েছেন তা কেউ আজ পর্যন্ত জানে না, কিন্তু ভারতে তাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের বার্তাও দিচ্ছেন। তারেক ক্ষমতায় বসার পর হাসিনা কিন্তু কোনো শুভেচ্ছা বিনিময় করেননি। অন্যদিকে তেমন কোনো ক্ষোভ উগরে দেননি। এক সূত্র মারফত খবর, খলিলুর হয়তো ভারতে এসে তারেক রহমানের সঙ্গে হাসিনার একটি বৈঠকের আয়োজন করতে পারে। একটা বিষয় স্পষ্ট, বরফ গলতে শুরু করেছে। খলিলুর রহমান যে আসছেন, প্রথমত তারেক মোদির মুখোমুখি দেখা করা, অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে তারেকের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটার আয়োজনের ব্যবস্থা করার জন্য। এক সূত্র মারফত খবর, তারেক রহমান ভারতে আসছে এপ্রিল মাসে। ডেট এখনও জানা যায়নি, কিন্তু তিনি এপ্রিলে আসতে পারেন। এত কিছুর মধ্যে ভারত কিন্তু খলিলুরের আশা নিয়ে কোনো আপত্তি জানায়নি। এবার আপনাদের মনে হতে পারে, বরফ যখন গলতে শুরু করেছে তাহলে এপ্রিলে কেন, আর একটু আগে কেন তারেক হাসিনার সঙ্গে দেখা করছে না? কারণটা হচ্ছে, নরেন্দ্র মোদী ইসরায়েলে যাবেন। ইসরায়েল থেকে ফেরার পর তারপর তিনি দেখা করবেন বা বৈঠকও করতে পারেন। একটা বিষয় জানিয়ে রাখি, তারেকের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়ে কোনো রকম আপত্তি করা হয়নি। একটা সময় রাজনীতিতে যারাই শত্রু ছিল তারাই এখন মিত্র, আওয়ামী লীগ এবং বিএনপির। প্রসঙ্গত, ইউনুসের আমলে একটা সময় দেশ যে অবস্থায় ছিল
বর্তমানে কিন্তু সেই অবস্থা বাংলাদেশের নেই। সেখানকার মানুষরাও বর্তমানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রাজনৈতিক মহল বলছে আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতি আরও পাল্টালেও পাল্টাতে পারে, সবটাই সময় বলবে। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে আদৌ বৈঠক হয় কিনা তারেকের, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে। বর্তমানে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি একটা সময় ছিল আওয়ামী লীগের শত্রু, কিন্তু এখন তারাই আওয়ামী লীগে বন্ধু। শেখ হাসিনা ভারতে আছেন, কোথায় আছেন তা চেয়েও জানেন না। অন্যদিকে জুলাই আন্দোলনে ছাত্র গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা মামলাগুলোর দায়িত্ব ছিল বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা সরাসরি সম্প্রচার করা হয়। বিচারকরা মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য ৪৫৩ পৃষ্ঠার রায়কে ৬টি ভাগে বিভক্ত করে পাঠ করেন। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে, শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে পারেন। বিএনপি ক্ষমতায় আসার পর একাধিক জায়গায় বদল আনছেন। তেমনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাজুলের জায়গায় ওই পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। তাজুল নাকি হাসিনাকে সাজা দেওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়েছিলেন। কয়েকজন আসামিকে বাঁচানোর জন্য টাকা নিয়েছিলেন তিনি। সেই তাজুল ইসলামকেই সরিয়ে দিলেন তারেক রহমান। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। তারাই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। ৮ অগস্ট দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুলকে নিয়োগ করেছিলেন ইউনুস। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। তিনি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। হাজার হাজার কোটি টাকা নিয়েছেন তাজুল। বিচারের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল ব্যবসায়, যেখানে বিচার বিক্রি হয়েছে টাকায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সোমবার বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন তারই সহকর্মী ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তাজুল এবং প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। সুলতানের দাবি, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল জামায়াতে ইসলামী অনুগত তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। কিছু আসামিকে বাঁচাতে গিয়ে জঘন্য খেলা শুরু করেছিলেন তাজুল্লাহ। তাদের ব্যাগে করে টাকাও পৌঁছে যেত। কিন্তু তাজুলকে সরানোর পিছনে যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেন, নিরাহী মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেই কারণেই তারেক রহমান একের পর এক পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর অনেক মামলা বিনা কারণে হয়েছে। অনেক মানুষ তাতে হয়রানির শিকার হয়েছেন। যাতে সেই একই ঘটনা না ঘটে সেই কারণেই তারেক রহমান ব্যবস্থা নিচ্ছেন। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশকে। তাহলে প্রশ্ন উঠছে, ইউনুসের আমলে দায়ের হওয়া মামলাগুলি কি গভীরভাবে দেখবে বিএনপি সরকার? সেই পর্যবেক্ষণের মাধ্যমেই কি হাসিনার ফাঁসির সাজা কি বাতিলের খাতায় চলে যেতে চলেছে? হাসিনার সাজার রায় কি তুলে নেওয়া হবে? সময় বলবে সেটা। পুলিশ হত্যার বিচার শুরু, ভয়ে নাহিদ হাসনাত সার্জিসরা।
বিএনপি পুলিশ হত্যার বিচার যেভাবেই করুক না কেন এটি শেষ বিচার নয়। আসল বিচার হবে সেদিন যেদিন আওয়ামী পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশ বিদেশে লুকানোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে আছে, তাই তারা কখনো এই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। কারণ তারা জানে তাদের অবৈধ সরকারের এত ক্ষমতা ছিল যে তারা যা খুশি তাই করতে পেরেছে। কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। কিন্তু এখন দেশে নির্বাচিত সরকার, তাই সেই সরকার যে কি করতে পারে বা কি করার ক্ষমতা আছে তা তারা ভালোই অনুমান করতে পারছে। তাই সার্জিস বলছে তারা খুব শীঘ্রই ইউনূসের অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে, যখন তারা যা খুশি তাই করতে গিয়ে পুলিশের ডান্ডা খাবে। আর সেই দিনও যে বেশি দূরে নেই তাও বুঝতে পারছে সার্জিস। অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ঘটা যে কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্রনেতাদের দায়মুক্তি দিলেও সেটি ছিল সাময়িক। এখন ক্ষমতায় এসেছে বিএনপি। তারা চাইবে এই দায়মুক্তি উঠিয়ে দিয়ে এই ছাত্রনেতাদেরকে তাদের অধীনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলেই তাদের কাছে আইনি নোটিশ যাবে, হয়তোবা গ্রেফতারও করা হতে পারে। কারণ বিএনপি সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, সেই সঙ্গে এই ছাত্রনেতাদের দাবিয়ে রাখতে। কিন্তু এই বিচারও শেষ বিচার নয়। যেদিন আওয়ামী ক্ষমতায় আসবে সেদিন হবে আসল বিচার। পুলিশদের কুপিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে এবং সেই মৃতদেহ ব্রিজে ঝুলিয়ে রেখে যে নির্মমতার পরিচয় দিয়েছে তার সঠিক বিচার করতে পারবে একমাত্র আওয়ামী কি। আর তাই এই ছাত্রনেতারা চাইছে বাংলাদেশে যেন কোনো দিন আওয়ামী ফিরতে না পারে। তবে তাদের চাইলেই তো হবে না, জনগণ চাইছে কি সেটি দেখতে হবে। কিছু উগ্র পাকিস্তানপন্থীর কথায় তো আওয়ামী নিষিদ্ধ হয়ে যাবে না। যারা জঙ্গিবাদ কার্যকর করার জন্য সমন্বয়ক সেজেছিল, পুরস্কার হিসাবে তাদের অনেকেই বহু ক্রিপ্টোকারেন্সির মালিক হয়ে গেছে। যারা সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিল, মাদক খাইয়ে যাদের উগ্র করে তোলা হয়েছিল আন্দোলনকে রক্তক্ষয়ী এবং ত্বরান্বিত করতে, সেই আহত ছাত্ররা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। একটা অন্তর্বর্তী সরকার এলো, আবার চলেও গেল, কিন্তু সেই সব আহত এবং নিহত ছাত্ররা বিচার পেল না কেন? হাসনাত, সার্জিস, নাহিদরা তো বহু কোটি টাকার মালিক হয়ে গেল, কেউ কেউ আবার এমপিও হয়ে গেল, কিন্তু সেই আহত বা নিহত জুলাই যোদ্ধাদের কি হলো? তবে নাহিদ, হাসনাত, সার্জিসদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের ভয় হলো সরকার বদলে গেছে। এবার যদি জুলাই যোদ্ধাদের জন্য যে দায়মুক্তি দিয়েছিল অন্তর্বর্তী সরকার সেটিকে বদলে যায়, তাহলে কি হবে এই জুলাই জঙ্গিদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আগেই দাবি করেছে, দেশে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এখন আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইটি আলাদা দলের হলেও তাদের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছে। ফলে রাষ্ট্রপতিকে সরানোর দাবি তুলছে নাহিদরা। হয়তো তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারবে, কিন্তু দায়মুক্তি বাতিল হলে তারা যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে সেই বিচার শুরু হলে তারা কিভাবে নিজেরা বাঁচবে? তারেকের হাত ধরে বাংলাদেশে ফিরছে হাসিনা, খেলা শুরু দিল্লির। বাংলাদেশ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন এই পরিস্থিতি তখনই কাটিয়ে ওঠা সম্ভব যখন একটি নির্বাচন হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ঘটলেও তাই। সরকারে এসেছে বিএনপি। তারেক রহমান দেশের ক্ষমতায়, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে দেশের মানুষের স্বার্থ রক্ষা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনারও প্রতিজ্ঞা করেছেন। সেসব তো চলছেই। আর দেশ যখন ধীরে ধীরে বিএনপির হাত ধরে স্বাভাবিক জায়গায় যাচ্ছে, তখন একটা বিষয় উঠে আসছে প্রবলভাবে। সেটি হল শেখ হাসিনার ফেরার প্রসঙ্গ। আদৌ তিনি কি ফিরবেন? কারণ প্রায় 18 মাস তিনি দেশের বাইরে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। যদিও যে আদালত এই সাজা দিয়েছে তাদের এখতিয়ার এবং সর্বোপরি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। মোটের উপর একটা প্রাসঙ্গিক প্রশ্ন, তিনি কি ফিরছেন? তারেক রহমানের হাত ধরে ফেরার কি কোনো পথ রয়েছে হাসিনার? কেউ কেউ বলছেন খেলা তো শুরু করেই দিয়েছে দিল্লি। হাসিনার কথা বলতে গেলে অবশ্যম্ভাবী হিসেবে ভারতের প্রসঙ্গ চলে আসে। প্রথম দিকের বিষয়গুলির দিকে দেখলে বোঝা যায় ভারতের একটি ভূমিকা রয়েছে। যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন তখন তারেক রহমান লন্ডনে। তিনি ফিরতে পারছিলেন না, কারণ তিনি যে সময় দেশ ছেড়েছিলেন তখন সেনাবাহিনীর কাছে একটি মুচলেখা দিয়ে গিয়েছিলেন তিনি কখনোই দেশে ফিরে সক্রিয় রাজনীতি করবেন না। ফলে আশঙ্কা ছিল দেশে ফিরলেই তারেককে গ্রেফতার করতে পারে সেনাবাহিনী। তাও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার কিছুদিনের মধ্যেই অবশ্য ঘোষণা করেন তার ফেরাটা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না,
খানিকটা পিছিয়ে যান তিনি। এরপর কিছুদিনের মধ্যে ফেরার পাকাপাকি খবর সামনে আসে। শুধু তাই নয়, তিনি দেশে ফেরেন এবং সক্রিয় রাজনীতিতে যোগ দেন। অনেকেই তখন বলেছিলেন তারেকের দেশে ফেরার পিছনে ভারত রয়েছে। ফলে তারেক খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির ভার নিজের কাঁধে নিতেই ভারতের কথা, ভূমিকা তার যে মাথায় থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কারণ তাদের নিবন্ধন বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি ক্ষমতায়। তারেক রহমান জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার কারও নেই। মানুষ ঠিক করবে তারা থাকবে নাকি থাকবে না। অনেকে বলছেন ভারত যে চাল দিয়েছে তাতে জামায়াত ও পাকিস্তান কুপোকাত। যেভাবে তারেক রহমান দেশে ফিরেছেন সেই ছকেই হাসিনা ফিরতে পারবে, আর সেখানে পুরোপুরি সাহায্য করবে তারেক রহমান। এটা বলতে গেলে আগে নজর দিতে হবে বাংলাদেশে কিছু পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন? বাংলাদেশের সাময়িক ক্ষেত্রে কিছু বদল এসেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনকি জুডিশিয়াল ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। এছাড়াও যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা হলো মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া যে আইনজীবী লড়াই করেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আইনজীবী আমিনুল ইসলামকে আনা হয়েছে, যিনি বিএনপি বা ভারতপন্থী হিসাবে পরিচিত। তবে এখানেই থেমে নেই, আরও বেশ কিছু ক্ষেত্রে বদল লক্ষ্য করা গিয়েছে। যেমন নয়াদিল্লি ঢাকার ভিসা জটিলতা, দুই দেশের বেশ চুক্তির জটিলতা সবটাই কাটতে চলেছে। এমনকি যে ভারত বিরোধী জিগিরকে মোহাম্মদ ইউনুস উস্কে দিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে সেটা থিতিয়ে গিয়েছে। তারেক রহমান ক্ষমতায় আসতেই পরিবর্তনের বাংলাদেশ দেখা যাচ্ছে। যতদিন গড়াবে ততই এই বদল লক্ষ্য করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। এখন দেখার আওয়ামী লীগ বা শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তারেকের আমলে। আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা বন্ধুত্বের পথে মোদি তারেক ঘুরে যাচ্ছে সব সমীকরণ। বাংলাদেশ একটি চরম অস্থিরতার মধ্যে দিয়ে পার হয়েছে। প্রত্যেকের আশা ছিল নির্বাচনের পর দেশ স্থিতিশীল হবে। তারেক রহমান সেটাই সত্যি করেছেন। প্রধানমন্ত্রী হয়ে নিজের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে দেশে উষ্ণতা ফিরিয়ে আনছেন, আর সেটা একেবারেই স্পষ্ট। ২০২৪ সালের ৫ই অগাস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার দেশ ছাড়া। তারপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। দুই দেশ ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়ায় একাধিক ক্ষেত্রে প্রভাব পড়েছিল। ভারত কিছু পদক্ষেপ করেছিল, যেটাতে বেশ অনেকটাই বেগ পেতে হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু এইবার স্বাভাবিক জায়গায় পৌঁছেছে দুই দেশের সম্পর্কের সমীকরণ। দীর্ঘ প্রায় ১৭ মাস পর আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবা চালু হল, যেটা দুই পারের মানুষদের জন্যই সুখবর। বিশেষজ্ঞরা বলছেন মোদি তারেকের বন্ধুত্বে ঘুরে যাচ্ছে দুই দেশের সম্পর্কের সমীকরণ, যা আগামী দিনে ভারত ও বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ নিয়ে আসবে। কূটনৈতিক যে টানাপোড়েন ছিল দুই দেশের মধ্যে, সেই জট কাটতে শুরু করেছে। এরই অংশ হিসেবে দীর্ঘ ১.৫ বছর পর বন্ধ থাকার পর ফের চালু হল ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে দুই দেশের যোগাযোগ ব্যবস্থায়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় মৈত্রীবাসে হামলার ঘটনার পর নিরাপত্তা ও ভিসা জটিলতায় কলকাতা আগরতলা রুট বন্ধ হয়ে যায়। সম্প্রতি বিএনপি সরকার ক্ষমতায় এসে দুই দেশের সম্পর্কে জোরদার করার বার্তা দেয় এবং পরিস্থিতি উন্নত হয়। এমনকি নয়াদিল্লি দুই দেশের ভিসা জটিলতা নিয়ে কাজ করতেও শুরু করে দিয়েছে। পরীক্ষামূলকভাবে আগরতলা কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর সপ্তাহে ৩ দিন নিয়মিত বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এই রুটটি পূর্বে অত্যন্ত জনপ্রিয় ছিল, কারণ বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত করলে খরচ কম হয়, এমনকি সময় কম লাগে। ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক ও চিকিৎসা পরিষেবার জন্য রোগীদের কাছে ছিল অত্যন্ত সাশ্রয়ী একটা যাতায়াতের রুট। তবে বাংলাদেশের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক টানাপোড়েনের পরিস্থিতিতে সেটা দীর্ঘ বিরতি ছিল। তবে এইবার ফের চালু হলো এই পরিষেবা। সীমান্তবর্তী অঞ্চলে নতুন আশার সঞ্চার হয়েছে এই খবরে। রিপোর্ট বলছে ২৪শে ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়্যাল মৈত্রীর একটি বাস যাত্রা শুরু করে। আখাউড়া আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সেই বাসটি ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে। এর আগে গত ২১শে ফেব্রুয়ারি ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরে বাস ডিপো থেকে
ঢাকার উদ্দেশ্যে একটি বাস যাত্রা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন এটা কেবল যাত্রী পরিবহন ব্যবস্থায় নয়, এটা দুই দেশের আস্থা, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক পুনরায় অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভিসা প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ভারত, যাতে আগের মতোই খুব সহজেই বাংলাদেশিরা ভিসা পেয়ে যায় ভারতে আসার জন্য। উল্লেখ্য, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, যখন মৌলবাদীদের বারবারন্ত, তখন ভারত বিরোধী জিগের তীব্র হয়ে ওঠে, যে কারণে ভারত কিছু ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সুবিধাই সীমিত করে দিয়েছিল। এক্ষেত্রে ভিসা পরিষেবাও ছিল। এবার তার জটও খুলতে চলেছে। অন্যদিকে জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের আধিকারিকদের সঙ্গে ভারতের বৈঠক হয়েছে। দুই দেশের সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ভারসাম্য ও গঙ্গা নদী জলবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফিরছে নয়াদিল্লি ঢাকার সম্পর্ক, সেটা অবশ্যই তারিকের হাত ধরে।